হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফিরে এলাম আবার একটি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10-এর যে 3 নম্বর চ্যাপ্টার আছে, অর্থাৎ রাসায়নিক গণনা চ্যাপ্টার, সেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে অনেক ছাত্রছাত্রীরা অনেক সমাধান সমস্যায় পড়ে যায়। সমস্যাটা হচ্ছে কি, যে তাদের মাথায় কিন্তু বিক্রিয়া ঢুকে নেয়, একদম টোটালি বিক্রিয়া ঢুকে নেয়। এই চ্যাপ্টারে অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু ওরা ছেড়ে চলে আসে। ওকে, তো তোমরা অনেক কেউ কিন্তু হাইড্রোজেন, তারপর হচ্ছে তোমার বিভিন্ন অক্সিজেন, সোডিয়াম, প্রচুর পরিমাণে মৌলগুলো আছে, সেগুলো মৌল কিন্তু তোমরা জানো না। সেই মৌলগুলো আগে তোমাদের জানতে হবে। এবং আরেকটা কথা বলে রাখি, এই বিক্রিয়া এবং এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা যদি প্র্যাকটিস না করো, খাতায় যদি প্র্যাকটিস না করো, কিন্তু তোমরা পরীক্ষা হলে একটিও অঙ্ক নামাতে পারবে না। তো যথাযথভাবে সময় দিয়ে নিজেকে এই অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। একটি অঙ্ক যে একবার করবে তা নয়, বা হাজারটা অঙ্ক একবার করবে তা নয়। একটি অঙ্ককে তুমি 1000 বার করবে, তারপর তুমি সেটাতে যথাযথভাবে জ্ঞান অর্জন করতে পারবে। বেশি দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। তাহলে প্রথমে এই চ্যাপ্টারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়াটা কি। রাসায়নিক বিক্রিয়া মানে তোমার বিক্রিয়া মানে বুঝতে পারছো, তোমার যে দুটো মৌল মিলে একটা নতুন একটা পদার্থ উৎপন্ন করবে। তো রাসায়নিক বিক্রিয়ার সংজ্ঞাটা হচ্ছে তোমার যে এক বা একাধিক মৌল যখন মিলে বিক্রিয়া করে নতুন একটা পদার্থ উৎপন্ন করে, তাকে বলা হয় তোমার কি রাসায়নিক বিক্রিয়া। এবারে এই রাসায়নিক বিক্রিয়াতে একটা দুটো জিনিস আছে, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে বিক্রিয়ক এবং দ্বিতীয়টা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়কটা কি? বিক্রিয়ক হচ্ছে তোমার যে মৌলগুলো বিক্রিয়া করে তাকে বলা হয় বিক্রিয়ক, এবং যেটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে কি বিক্রিয়াজাত পদার্থ। এই দুটো জিনিস জানলাম। এবার আমরা যেটা জানবো, অঙ্ক শুরু করার আগে আমরা কয়েকটা জিনিস আমাদেরকে জানতে হবে, বিশেষ গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি, তোমার সেটা হচ্ছে মৌল এবং তাদের পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর। যেগুলো দেখো, হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, অনেক রকমের মৌল আছে যেগুলো আমরা জানবো। প্রত্যেকটা কিন্তু চিহ্ন আছে এবং প্রত্যেকটা পারমাণবিক সংখ্যা আছে এবং পারমাণবিক ভর আছে। একটা জিনিস খেয়াল রাখবা, যে এখানে আমার যেহেতু জায়গা নাই, ওই জন্য আগে সম্পূর্ণ দেখলাম, আরও আছে। দেখো, হাইড্রোজেন, হিলিয়াম, হাইড্রোজেনের চিহ্ন হচ্ছে এইচ, হিলিয়ামের চিহ্ন হচ্ছে এইচ, কার্বনের চিহ্ন হচ্ছে সি, নাইট্রোজেন আছে এ, এরকম করে সবার চিহ্ন আছে। দেখো, প্রত্যেকটা মৌলের কিন্তু পারমাণবিক সংখ্যা আছে, প্রত্যেকটা মৌলের কি আছে, পারমাণবিক সংখ্যা আছে। এই পারমাণবিক সংখ্যার মধ্যে কিছু কিছু মিল আছে। দেখো, যেমন 2 আছে, 6 আছে, তারপরে হচ্ছে 7 আছে, 8 আছে। খেয়াল রাখবা, আমার ট্রিকে যেটা আমি তৈরি করা হয়েছে, যে পারমাণবিক সংখ্যা যেগুলো জোড় সংখ্যা আছে, যেমন 2, যেমন 6, যেমন 8, যেমন 12, তারপর যেমন 14 আছে। এই জোড় সংখ্যাগুলো, বিশেষ করে জোড় সংখ্যাগুলো যখনই দেখবে যে ডবল করে পারমাণবিক ভর চলে আসছে, তার মানে যদি পারমাণবিক সংখ্যা যদি আমরা n ধরি, n কে যদি ডবল করি, অর্থাৎ 2 দিয়ে গুণ করি, তাহলে তোমার পারমাণবিক ভর চলে আসছে, পারমাণবিক ভর চলে আসছে। অর্থাৎ পারমাণবিক সংখ্যাকে যদি 2 দিয়ে গুণ করা হয় জোড়ের ক্ষেত্রে কিন্তু, তাহলে পারমাণবিক ভর চলে আসে। এবং বিজোড়ের ক্ষেত্রে তোমার হচ্ছে কি, যে বিজোড়ের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করে +1 করা হয়, n কে 2 দিয়ে গুণ করে +1 করলে তোমার বিজোড়ের ক্ষেত্রে পারমাণবিক ভরটা বেড়ে যায়। এটা বিজোড়, এটা হচ্ছে তোমার জোড়ের ক্ষেত্রে। ঠিক আছে, কিছু কিছু ব্যতিক্রমে সেটা হয় না, এবং বেশিরভাগ মৌলের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা তোমার প্রযোজ্য হয়। ওকে, তাহলে আমরা এগুলো আমি তোমাদের মৌলগুলো তোমাদের স্ক্রিনে দিয়ে দেওয়া হলো। তোমরা যদি চাও তো সেটি খাতায় লিখতে পারো, না যদি খাতায় লিখো তাহলে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। এর পরবর্তীকালে যেগুলো অঙ্ক আছে আমরা তাতে যাই, কারণ বেশি করে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তোমার অঙ্কগুলোতেই প্রচুর ছাত্রছাত্রী ভুল করে আছে। সেই অঙ্কগুলোর মধ্যে আমরা জেনে যাব
কোনটা মৌলের কি পারমাণবিক সংখ্যা কত, পারমাণবিক ভর কত। ঠিক আছে, তাহলে দেখো প্রথম যেটা বলেছি 130.8 গ্রাম 10টা লৌহ সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে। কি বললাম, 10টা লৌহ সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করলে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে। তাহলে কে তোমার সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, কে বলেছে, সেটা বলেছে তোমার মানে জিঙ্ক। 10টা মানে হচ্ছে তোমার কিন্তু জিঙ্ক, খেয়াল রাখবা। 10টা মানে কি বললাম, 10টা মানে হচ্ছে তোমার জিঙ্ক। জিঙ্কের সাথে লৌহ সালফিউরিক অ্যাসিডের সাথে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে। তার মানে কি জিঙ্ক মানে হচ্ছে তোমার Zn, এর সাথে কে বিক্রিয়া করবে বলেছে H2SO4, এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে, অলরেডি কিন্তু বলে দিয়েছে তোমার হাইড্রোজেন উৎপন্ন হবে। তাহলে হাইড্রোজেন যেমন একা, মানে তোমার আমি যেমন একা, হাইড্রোজেনও একা। ঠিক আছে, হাইড্রোজেন উৎপন্ন অবশ্যই হবে। তাহলে দেখো তো H2 তোমার উৎপন্ন হয়ে গেল, বাকি থাকছে কি করে, বাকি থাকছে তোমার ZnSO4, কি থাকছে পরে, হাইড্রোজেন তো উৎপন্ন হয়ে গেল, এবার কি পরে থাকছে তোমার ZnSO4। ঠিক আছে, দেখে নাও। এইবার বলো তো, আমাকে একটা জিনিস বলে দিয়েছে, সেটা হচ্ছে তোমার কি, সেটা হচ্ছে 65.4 এর আণবিক ভর বলে দিয়েছে। 65.4 কার বলেছে, জিঙ্কের বলে দিয়েছে। হাইড্রোজেনের আণবিক ভর কত বলো তো, হাইড্রোজেন আণবিক ভর আমরা একটু আগেই করলাম, সেটা হচ্ছে কত, 2, মানে 1 ইন্টু 2 ইকুয়াল টু তোমার কত, 2। বলেছে যে 130.8 গ্রাম লৌহ সালফিউরিক অ্যাসিডের জিঙ্ক, মানে 10টা লৌহ সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করলে কত গ্রাম হাইড্রোজেন পাওয়া যায়। তাহলে বলো তো 65.4 গ্রাম, কি বললাম, 65.4 গ্রাম 10টা থেকে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। 65.4 গ্রাম 10টা থেকে তোমার 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। আর বাংলাতে এদিকে হাইড্রোজেন উৎপন্ন হয়। 65.4 গ্রাম 10টা থেকে 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয়। তাহলে 130.8 গ্রাম 10টা থেকে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে। আচ্ছা, এখান থেকে আমরা ইকুইলিব্রিয়াম জানি যে এত গ্রাম থেকে এত গ্রাম উৎপন্ন হচ্ছে, তার মানে কি 1 গ্রাম থেকে উৎপন্ন হবে 2 বাই তোমার কত 65.4, এবং 130.8 মানে কি ইন্টু 130.8 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন। একটা পরে দশমিক আছে, ওই জন্য দশমিক আমরা উড়িয়ে দিলাম। এবার আমরা করবো কি, কাটাকাটি করবো। কাটাকাটি করলে দেখো 4 2 8, 5 2 10 শূন্য, 6 দিয়ে কাটাকাটি 2 দিয়ে কেটে কি হচ্ছে 2 গুণিত 2 সমান কত হলো 4 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন। মানে 130.8 গ্রাম 10টা লৌহ সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয়, অ্যান্সার হবে তোমার কত 4 গ্রাম উৎপন্ন হয়। ঠিক আছে, দেখে নাও। আর যদি থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারবে। চলো এবার আমরা করি নেক্সট অঙ্ক। তাহলে দ্বিতীয় অঙ্কতে আমার কি বলা আছে, দ্বিতীয় অঙ্কতে বলা আছে 100 গ্রাম হাইড্রোজেন পেতে হলে কত গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে লৌহ সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করতে হবে। 100 গ্রাম হাইড্রোজেন পেতে হলে 100 গ্রাম হাইড্রোজেন আমরা পাবো, তাহলে কত গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে আমরা লৌহ সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করতে হবে। খেয়াল করবা যে এটা অঙ্ক কিন্তু আগের অঙ্কটা উল্টো আছে। আগের অঙ্কটা আমরা কি বার করেছিলাম, আগের অঙ্কতে বার করেছিলাম আমরা কত গ্রাম হাইড্রোজেন পেতে হবে, এই ক্ষেত্রে বলেছে কত গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া ঘটাতে হবে। তার মানে বলে দিয়েছে অলরেডি যে ম্যাগনেসিয়ামের সঙ্গে, তার মানে কি ম্যাগনেসিয়াম মানে হচ্ছে Mg প্লাস লৌহ সালফিউরিক অ্যাসিড মানে H2SO4,
এর সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? বিক্রিয়া করলে উৎপন্ন হয়ে যাবে তোমার প্রথমে তো মানে H2 থেকে H2 তো বেরাবেই, H2 বেরানোর পরে কি উৎপন্ন হবে? MgSO4 MgSO4 বেরাবে। ম্যাগনেসিয়ামের আণবিক ভর বলেই দিয়েছে তোমার যে 24, হাইড্রোজেন আমরা অবশ্যই জানি কত 2। তার মানে আমরা ভাষায় কি লিখবো যে 2 গ্রাম হাইড্রোজেন পেতে হলে, এটা যেহেতু উল্টো আছে তো উল্টোটাই ভাষা লিখবো, 2 গ্রাম হাইড্রোজেন পেতে হলে কত গ্রাম ম্যাগনেসিয়াম উৎপন্ন হচ্ছে? 24 গ্রাম ম্যাগনেসিয়াম 2 গ্রাম হাইড্রোজেন পেতে হলে 24 গ্রাম ম্যাগনেসিয়াম পাই। তাহলে 1 গ্রাম পেলে আমরা কত পাবো? 24/2। তার মানে 100 গ্রাম পেলে আমরা কত পাবো? 24/2 গুণিত 100 গ্রাম ম্যাগনেসিয়াম। তার মানে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে তোমার 12, 12 গুণিত 100 মানে হচ্ছে তোমার কত? 1200 গ্রাম ম্যাগনেসিয়াম। এটা হলো তোমার আগের অঙ্ক আর এটা অঙ্কের মধ্যে কোনো পার্থক্য নেই। আগের অঙ্ক যেটা ছিল ঠিক তার উল্টো অঙ্কটাই এগুলো। আর যদি কোথাও অসুবিধা হয় বুঝতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট অঙ্ক যেটা বলেছে সেটা বলেছে কি 500 গ্রাম চুনা পাথর উত্তপ্ত করলে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে? তার মানে কি 500 গ্রাম চুনা পাথরকে যখন উত্তপ্ত করব তখন কত গ্রাম কি পাওয়া যাবে? কার্বন ডাই অক্সাইড। তাহলে বলো তো চুনা পাথর তার মানে হচ্ছে তোমার কি ক্যালসিয়াম কার্বাইড। চুনা পাথর মানে কি বললাম? CaCO3 CaCO3 একে উত্তপ্ত করব তার মানে কিছু আমরা বেরিয়ে যাবে। একে যখন উত্তপ্ত করব হিট দিব, এর সাথে কিছু বিক্রিয়া করবে না, একে হিট দেওয়ার পরবর্তীকালে কার্বন ডাই অক্সাইড পাবো। কি বললাম? একে হিট করব মানে একে টেম্পারেচার দিব, তার ফলে কি উৎপন্ন হবে? এর থেকে উৎপন্ন হবে তোমার কার্বন ডাই অক্সাইড। অলরেডি বলে দিয়েছে। কি বললাম? কার্বন ডাই অক্সাইড তোমার অলরেডি বলে দিয়েছে। CO2 হয়ে গেল। কি পরে থাকছে তোমার দেখো তো? CO2 O2 হয়ে গেল, একটা ও থাকছে পরে। আর মানে এখানে হবে CaO দেখো, ক্যালসিয়াম একটা, কার্বন একটা, O2 আর এদিকে 3। ঠিক আছে, CaCO3 থেকে কি উৎপন্ন হলো? CO2 প্লাস CaO। ক্যালসিয়াম। এইবার এখানটা আমরা কিছু দেওয়া নেই আমাদের, কিন্তু আমাদের কিছু দেওয়া আছে কি? আমাদের কারো আণবিক ভর পারমাণবিক ভর কারো কিছু দেওয়া নেই। আমাকে এটা বার করতে হবে। আচ্ছা বলো তো, আমি সাইডে লিখছি, ঠিক আছে, যে ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত? ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে তোমার কত? ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে তোমার 40। কি বললাম? ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত? 40। কার্বনের পারমাণবিক ভর কত? 14। অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। তার মানে এখানটায় ক্যালসিয়াম কত? 40, কার্বন কত? 14, অক্সিজেন কত? 16। না না না, 16 না, 16 ইন্টু 3। পরীক্ষায় তুমি যে সবটা একটা একটা আছে লিখে চলে আসলা, 16 করে একটা চলে আসলো। না না না, 16 কিন্তু 3টা। কেন 3টা হবে? কারণ অলরেডি বইয়ের নিচে 3 আছে। ঠিক আছে, 16 নিচে 3 না, তো তার 3 না 3। কার্বন ডাই অক্সাইড কত হয়ে যাবে এখানটায়? কার্বন ডাই অক্সাইড বলতে হবে C মানে কত? 14, O মানে কত? 16 ইন্টু 2। তার মানে এটা কত হয়ে গেল তোমার? 40 যোগ 14 যোগ 3 16, 48। 4 4 8, 8 4 12, 2 হাত থাকলে 4 4 8 আর 9 আর 10। কত হলো? 102। ঠিক আছে,
কোথাও ভুল টুল করেছি আমরা। ও সরি 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 এই জায়গায় আমি একটা করেছি। ক্যালসিয়াম তোমার 14 না, ক্যালসিয়াম 12, নাইট্রোজেন তোমার 14। তাই ভাবি একটু এটা তো নিলাম কথা। ক্যালসিয়াম বলছি, কার্বন 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 কত 12, এটা হয়ে যাবে তোমার কত 2 কমিয়ে দাও 1, এটা কত হয়ে যাবে 12 যোগ 16 2 32, কোথায় গেল তোমার 44। তার মানে আমাকে বললো এখানে যে 100 গ্রাম চুনা পাথর থেকে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি, 44 গ্রাম। তাহলে লিখো তুমি কি যে 100 গ্রাম CaCO3 থেকে 44 গ্রাম CO2 পাই। তাহলে 1 গ্রাম থেকে কত পাবো 44/100, তার মানে 500 গ্রাম থেকে কত পাবো 500 গ্রাম থেকে পাবো তোমার 44/100 গুণিত 5 গ্রাম CO2। দুটো শূন্য কেটে গেল, কি করে থাকছে 44 ইন্টু 5 কি গ্রাম, তার মানে 4 5 20 শূন্য হাতে হলে 4 5 20 220 গ্রাম। তাহলে 500 গ্রাম CaCO3 থেকে 220 গ্রাম কি পাই কার্বন ডাইঅক্সাইড পাই। দেখো এরপর হচ্ছে 4 নম্বর থেকে বলেছি 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে। পটাশিয়াম ক্লোরাইড থেকে কত গ্রাম অক্সিজেন পাবো। এবার আমাকে একটা কথা বলো, পটাশিয়াম ক্লোরাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়া কি উৎপন্ন হয়। পটাশিয়াম ক্লোরাইড থেকে কত গ্রাম অক্সিজেন উৎপন্ন হয়। তার মানে কি অক্সিজেনের সাথে পটাশিয়াম মানে KClO3 এর পটাশিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে তোমার কি KClO3। এর বিক্রিয়ায় মানে এর যে কেমিক্যালটা আছে, যে রাসায়নিক বিক্রিয়াটা এসছে, তার মানে অক্সিজেনের উৎপন্ন যখন হবে এটা থেকে ভেঙে তো উৎপন্ন হবে, এটা থেকে ভেঙে কি উৎপন্ন হবে খেয়াল রাখবা যে পটাশিয়াম ক্লোরাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কিন্তু পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। কি বললাম, তার মানে এটা থেকে কি উৎপন্ন হবে, একটা তো অবশ্যই হয়ে যাবে উৎপন্ন তোমার অক্সিজেন, এর সাথে উৎপন্ন হবে তোমার KCl। আচ্ছা একটা জিনিস বলো, KCl উৎপন্ন হলো মানে হচ্ছে তোমার কি, এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, অক্সিজেন উৎপন্ন হবে। আবার একটা জিনিস খেয়াল করো, অক্সিজেন তোমার 3টা আছে, দুটো হয়ে গেল, তুমি তো বলবে যে না একটা আরো অবশ্যই দেন, এটা কোনো বিক্রিয়া, এটা ছেড়ে হবে না, কখনো এটা হবে না। তার মানে আমাদের বিক্রিয়াটাকে কি করতে হবে, ইকুইভ্যালেন্ট করতে হবে, মানে সমাধান করতে হবে। তো দেখো অক্সিজেন তোমার দুটো আছে, যদি আমি এখানে 2 লাগাই, কে কোটা হয়ে গেল 2টা, Cl কোটা হয়ে গেল 2টা, অক্সিজেন কোটা হয়েছে 3 2 6টা হয়ে যাচ্ছে। এখানে তোমার কে কোটা হচ্ছে, কে 2টা, Cl কোটা 2টা, O কোটা 3 2 6, এখানে O কোটা 2টো, কে কোটা 1টা, Cl কোটা 1টা। এটাকে যদি 2 দিয়ে দিই কত হয়ে গেল 2 2 হয়ে গেল, কিন্তু একে 2 দেবো 4 হলো, আর 2 কোথায় গেল, তো না একে করবো আমরা 3। এটাই হচ্ছে তোমার রাসায়নিক বিক্রিয়া সমাধানের নিয়ম। তোমাকে এই জিনিসটা দেখে বুঝতে হবে যে কত নম্বর লাগালে তোমার এই দিকের বিক্রিয়া এবং এই দিকের বিক্রিয়া দুটো সমান হবে। তোমাকে এই দুটো জিনিস খেয়াল করে রাখতে হবে। এদিকে আমি 2 লাগালাম, এদিকে 2K হয়ে গেল, 2Cl হয়ে গেল। অক্সিজেন তোমার ছোটা আছে, তো এখানে যদি 2 লাগাই তখন 4টা হয়ে যাবে, তার মানে কি লাগাতে হবে 3 লাগাতে হবে। দেখো 3 2 6, কিন্তু এদিকেও ছোটা হয়ে যাচ্ছে, এদিকেও ছোটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এদিকেও ক্লিয়ার হয়ে গেল, এদিকেও ক্লিয়ার হয়ে গেল। ওকে, এবার হচ্ছে আমাদের কি বিক্রিয়া, আমাদের কিন্তু রাসায়নিক বিক্রিয়াটা সমাধান হয়ে গেছে। এবার আমরা কি করবো, মান লাগবে। আচ্ছা পটাশিয়ামের পারমাণবিক ভর কত, পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে তোমার কত 39।
ক্লোরিনের পারমাণবিক ভর কত? ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে তোমার 35.5। অক্সিজেনের পারমাণবিক ভর কত? অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে তোমার কত? 16। তার মানে এখানে কি হচ্ছে 2 ইন্টু পটাশিয়াম কত? 39 প্লাস ক্লোরিন কত? 35.5 প্লাস অক্সিজেন কত? 16 না 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 ইন্টু 3 না না ইন্টু 2 টোটাল করলে কত বেরাবে? এটা হচ্ছে তোমার 39 প্লাস 35.5 প্লাস 3 16 48। এবার সেম জিনিস কিন্তু তোমার অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন বার করতে বলেছে, তো অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন কত যাবে? 3 ইন্টু 16 গুণিত 2, 3 ইন্টু 16 দিয়ে 3 দিয়ে 6, 3 3 কে 96। এটা যোগ করলে কত হবে? এটা করলে হয়ে যাবে তোমার 245। যোগ করে 2 দিয়ে গুণ করে তোমার বেরাবে 245। এবার বলো তো এত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে কত গ্রাম অক্সিজেন পাওয়া যায়? এত গ্রাম 245 গ্রাম KClO3 থেকে কত গ্রাম অক্সিজেন পাচ্ছি? 96 গ্রাম অক্সিজেন পাওয়া যায়। তাহলে 24.5 গ্রাম থেকে কত পাবো? দেখো এটা কিন্তু 245, 24.5 কিন্তু দুটো কিন্তু আলাদা জিনিস। এটা থেকে তাহলে এটা হয় কত? 96 পাই 245 ইন্টু 24.5 গ্রাম অক্সিজেন পাওয়া যায়। দশমিক বানালাম আসবে। দেখো 245 কাটলো, কত থাকছে? 9.6 গ্রাম অক্সিজেন। এটা হলো তোমার দেখলাম। তোমরা একটা বাড়িতে করবে তো, এগুলো হয়ে গেছে, এটা আমি মিটালাম। তোমরা যেটা করবে সেটা হচ্ছে এইখানে তোমার 24 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে কত গ্রাম অক্সিজেন পাওয়া যায়। এটা তোমাদের হলো হোমওয়ার্ক, তোমার বাড়িতে করতে হবে এবং অ্যান্সারটা আমার কমেন্ট বক্সে জানাবে। ওকে, আজকের জন্য এতটাই থাক। পরবর্তীকালে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। এরপরে আমরা একটু ডিফিকাল্ট ওয়েতে যাবো, মানে ডিফিকাল্ট অঙ্কগুলোতে যাবো। ঠিক আছে।